গল্পের শুরুতে আমাদের গল্পের কিউট ফিমেল লিড সুজিনকে দেখানো হয়, যে কিনা একটি লাভ লেটার হাতে নিয়ে তার ক্রাশ জেনকে দেওয়ার জন্য যাচ্ছিল। আর যখনই সে জেনের সাথে কথা বলতেই যাবে, ঠিক তখনই তার উপর একটির পর আরেকটি বাস্কেটবল পড়তেই থাকে। আর তখনই তার ঘুম ভেঙে যায়, কারণ সুজিনের এত সুন্দর স্বপ্নটাকে তার মা বালিশ দিয়ে পিটিয়ে নষ্ট করে দিয়েছে, ঠিক একদম আমার আম্মুর মতো। এদিকে সুজিনের আজ স্কুলে যেতে অলরেডি লেট হয়ে গিয়েছে, যার কারণে সুজিন তাড়াহুড়ো করে স্কুলে যাবার জন্য রেডি হতে থাকে। আর তখনই তার মা তাকে জিজ্ঞাসা করে আর বলে, আচ্ছা সুজিন, আজকে তো তোমার টেস্টের রেজাল্ট দিবে, তাহলে বলো তো তোমার রেজাল্ট এবার কেমন আসবে? যেটা শুনে তখনই সুজিন তার মাকে বলে, মা এমন কথা বলে সকাল সকাল আমার মুডটা পুরো খারাপ করে দিও না তো। এর কিছুক্ষণ পর সুজিন যখন স্কুলের দিকে যাচ্ছিল, তখনই সে একটি স্ট্রিট ফুডের দোকানে দাঁড়িয়ে যায় রুটি খাওয়ার জন্য। কিন্তু দোকানদার তাকে বলে রুটি শেষ হয়ে গিয়েছে। যেটা শুনে সুজিন যখন একটু সামনে যায়, তখনই সে দেখতে পায় একটি ছেলে অনেকগুলো খাবার নিয়ে একা একা বসে খাচ্ছে, যার নাম ছিল ক্যাং। তখন সুজিন তার পাশে গিয়ে বসে আর তাকে কিছু খাবার দেওয়ার জন্য বলে, আর এটাও বলে, আমি তোমাকে এই খাবারের ডাবল টাকা দিয়ে দেবো। কিন্তু এদিকে ক্যাং এর সাইজ দেখে বোঝাই যাচ্ছিল যে সে দুনিয়াতে সব থেকে বেশি খাবারকেই ভালোবাসে। ঠিক এই কারণেই সে তখন সুজিনকে তার খাবার দিতে রাজি হয় না। এদিকে ক্যাং খাবার দিতে রাজি না হলে সুজিন যখন উঠে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই ক্যাং পড়ে যেতে নিলে সে সুজিনের হাতটি ধরে ফেলে, যার কারণে তখনই তারা দুজন সেখানে পড়ে যায়। আর যে জায়গাটিতে ওরা দুজন পড়ে যায়, ঠিক সেই জায়গাটিতে একটি গ্লু লাগানো পোস্টার ফেলা ছিল, যেটা তখন তাদের দুজনের বাম্পে লেগে যায়, যার কারণে বেচারা সুজিন ও ক্যাং পোস্টারটি সহই স্কুলে চলে যায়। আর যেখানে তারা সবার প্রথমে জেনের সামনেই পড়ে, যেটা দেখে সুজিন তখন জেনের কাছ থেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু জেন তাদের দেখেই ফেলে। আর তাদের অবস্থা দেখে সে তাদেরকে এক্সট্রা ইউনিফর্ম পরতে বলে। এদিকে কিছুক্ষণ পর ক্লাস শুরু হলে ক্লাস টিচার তখন সবাইকে বলছিল, তোমাদের ক্লাসে নতুন একটি স্টুডেন্ট ভর্তি হয়েছে, তোমরা সবাই ওকে স্বাগত জানাও। এদিকে সুজিন তখন নতুন স্টুডেন্টটিকে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ নতুন স্টুডেন্টটি আর কেউই ছিল না, বরং সে ক্যাংই ছিল। এরপর ক্লাসের সবাইকে তাদের টেস্টের রেজাল্ট দেখানো হলে, যেখানে ক্যাং এর জন্য সুজিনের 2 মার্কস বেড়ে যায়, যার কারণে তার নাম রেজাল্ট বোর্ডের একদম ফার্স্টে আসার বদলে তার নাম রেজাল্ট বোর্ডের লাস্টের একজনের উপরে এসে পড়ে, যেটা দেখে সুজিন তখন অনেক বেশি খুশি হয়ে যায়। আর ক্যাং এর জন্য তার 2 মার্কস বেড়ে যাওয়ার জন্য এরপর থেকে সুজিন ক্যাং এর সাথে বসা শুরু করে এবং দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। এইদিকে আস্তে আস্তে ক্যাং স্কুলের একটি মেয়েকে খুব পছন্দ করতে শুরু করে, যার নাম ছিল জিক। এদিকে জিককে ইমপ্রেস করার জন্য ক্যাং তখন স্কুলে একটি ভলিবল টিমে খেলতে শুরু করে। আর অন্যদিকে সুজিন জেনের জন্য একটি লাভ লেটার লিখে, যেটা সে পকেটে রেখে ম্যাচ দেখতে গেলে সে লাভ লেটারটি কোথাও যেন পড়ে যায়, যেটা আবার কেউ একজন পেয়ে ক্যাং এর বইয়ের উপরে লেটারটি রেখে দেয়, যেটি কিছুক্ষণ পর ক্যাং এর কাছে দেখতে পেয়ে তখন লেটার ক্লাসের স্টুডেন্টরা জোরে জোরে পড়তে থাকে। আর তখনই ক্লাসে টিচার চলে আসে এবং লেটারটি টিচারের হাতে কাকতালীয় ভাবে পড়ে যায়, যার জন্য তখন সুজিন টিচারকে বলে, স্যার আমি ক্যাংকে পছন্দ করি, তার জন্য লেটারটি লিখেছি। এদিকে সুজিন তার বান্ধবীদেরও এই কথাটি বললে তখন ক্যাংও তা শুনে ফেলে। আর অন্যদিকে টিচার সুজিনকে লেটারটি লেখার জন্য পানিশমেন্ট হিসেবে পুরো মনোযোগ ক্যারাটে প্র্যাকটিসে দিতে বলে, যেটা শুনে তখন সুজিন জেনের কাছে চলে যায় আর বলে, প্লিজ তুমি আমাকে ক্যারাটে প্র্যাকটিস করাও, কারণ তুমি ক্যারাটেতে অনেক ভালো এবং তুমি ব্ল্যাক বেল্টও জিতেছো। যেটা শুনে তখন জেন সুজিনের মুখের উপর তাকে ক্যারাটে প্র্যাকটিস করাতে পারবে না বলে মানা করে দেয়, যেটা শুনে সুজিনের ছোট্ট মনটি পুরো ভেঙে যায়। আর অন্যদিকে ক্যাং আর সুজিনের মধ্যে তো অলরেডি বন্ধুত্ব হয়েই গিয়েছিল, তাই ক্যাং আমাদের পড়াচোর সুজিনকে এরপর থেকে তাকে পড়াতে শুরু করে। আর এর বদলে সুজিন ক্যাংকে স্মার্ট বানানোরও চেষ্টা করে এবং তাকে জগিং করাতে শুরু করে। কিন্তু এদিকে ক্যাং, যাকে নাকি আজ পর্যন্ত তার বাবাও এত বলে জগিং করাতে পারেনি, আর আজ সে কিনা জগিং করতে গিয়ে তার মৃত্যু চোখে দেখছিল। তো ভিডিওটা শুরু করার আগেই ছোট্ট
একটা বিজ্ঞাপন রয়েছে, আর তোমাদের যেটা করতে হবে বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে হবে। তো বিজ্ঞাপনটা স্কিপ করার জন্য তোমাকে যেটা করতে হবে, ডিসক্রিপশনে যাবে, এরপর ডোরাশনে যাবে, আর এরপর ওখানে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। আমরা কিসের বিজ্ঞাপন দিলাম না দিলাম যেগুলো তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আর কোনোভাবেই কোনো ওয়েবসাইট, সেটা হোক ট্রেডিং অ্যাপ, বেটিং ইত্যাদি ইত্যাদি, কোথাও তোমাদের যাওয়ার দরকার নেই। আর যদি এগুলোতে যেতে চাও তাহলে তুমি তোমার নিজ দায়িত্বে সেখানে যেতে পারো। তাহলে বিজ্ঞাপনটি প্লে করে দিচ্ছি, তোমরা মূল ভিডিওতে চলে যাও। এই যে বন্ধুর লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রেখেছে। আর এরপর সুজিন ক্যাংকে হার্টবিটের স্পিড মাপার জন্য একটি ঘড়ি পরিয়ে দেয়, আর বারবার সে ওটা চেক করতে থাকে। অন্যদিকে ক্যাং জগিং করতে করতে হাঁপিয়ে গেলে ঘড়িটি আরেকজনকে পরিয়ে দেয় এবং সে বসে বিশ্রাম নিতে থাকে। কিন্তু সুজিন সেটা কোনোভাবে জেনে যায় আর ক্যাংকে সে ধরে ফেলে আর তাকে কথা শোনাতে থাকে। সুজিনকে তো আমরা ভালো করেই চিনি যে সে কত বড় পরাচোর। সেও ক্যাংয়ের মতো ফাঁকিবাজি করতে থাকে। এদিকে ক্যাং যখন রাতে সুজিনকে ভিডিও কলে পড়াচ্ছিল, তখন সুজিন একটি পুতুলকে তার পোশাক পরিয়ে টেবিলের সামনে বসিয়ে রেখে সে তার মা বাবার সাথে এনজয় করতে থাকে। আর অন্যদিকে বেচারা ক্যাং ওই পুতুলটিকে সুজিন ভেবে তাকে পড়াতে থাকে। এরপর যখন ক্যাং সুজিনের এই কার্যকলাপের কথা জানতে পারে, তখন ক্যাং সুজিনের উপর অনেক বেশি রেগে যায় আর দুজন দুজনের সাথে ঝগড়া করতে শুরু করে। আর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে সুজিন ভালোভাবে টেস্ট এক্সাম দিলে ক্যাং তাকে অর্ধেক পুতুল দেয়, যাতে পরের টেস্টে সে আরো ভালোভাবে দিতে পারে বাকি অর্ধেক পুতুলটি পাওয়ার জন্য। ঠিক একইভাবে সুজিনও ক্যাংকে ভালোভাবে জগিং করার জন্য অর্ধেক পুতুল দেয়, যাতে সেও ভালোভাবে জগিং করে বাকি অর্ধেক পুতুলটি পাওয়ার জন্য। আর এইভাবেই দুজনই দুজনকে মোটিভেট করতে থাকে। এর কিছুদিন পর তাদের টেস্ট এক্সাম নেওয়া হয়, যার রেজাল্ট আসলে সুজিনের একটা সাবজেক্ট বাদে বাকি সব সাবজেক্টগুলোতে আগের মতোই কম নাম্বার আসে। যেটা দেখে ক্যাং তখন সুজিনকে বলে, তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। যেটা শুনে সুজিনও তখন রেগে গিয়ে বলে, ঠিক তুমিও কখনো হ্যান্ডসাম হতে পারবে না। আর এর সাথে এটাও বলে, তুমি যদি ছুটির মধ্যে নিজের ওজন কমিয়ে স্মার্ট হয়ে আমাকে দেখাতে পারো, তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো। কিন্তু আমি যদি এই ছুটিতে ভালোভাবে পড়াশোনা করি, তাহলে তুমি আমার সব কথা শুনবে, যা আমি তোমাকে করতে বলবো। এরপর স্কুল থেকে সবাইকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হলে সুজিন তার বাসায় বসে তার পড়ার জন্য শিডিউল বানাচ্ছিল, যেটা দেখে তার মা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। আর এরপর তার মা তাকে বলে, তোমার শিডিউল বানানোর একদমই কোনো দরকার নেই, কারণ তুমি তো এটা অনুযায়ী কখনোই পড়বে না। শুধু শুধু এত কষ্ট করে শিডিউল বানিয়ে লাভটা কি? যেটা শুনে তখন সুজিন মনে মনে এটাই ভাবতে থাকে যে ক্যাং তো কোনোভাবেই খাবার ছাড়তে পারবে না আর নিজের ওজনও কমাতে পারবে না, তাহলে আমার এত কষ্ট করে পড়াশোনা করে লাভটা কি? মা তাহলে আমাকে ঠিকই বলছে। পরের সিনে ছুটি শেষে যখন সবাই স্কুলে যায়, তখন ক্যাংকে দেখে সবাই অবাক হয়ে যায় আর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েই থাকে। আর অন্যদিকে ক্যাং যখন সুজিনের কাছে যায়, তখন সুজিনও ক্যাংকে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ তাকে তো ক্যাংয়ের মতোই লাগছিল না। কারণ ক্যাং এখন অনেক স্মার্ট এবং হ্যান্ডসাম হয়ে গিয়েছিল। যেটা দেখে সুজিন তখন ক্যাংকে কিছুই না বলে ক্লাস থেকে বেরিয়ে সোজা বাইরে চলে আসে। তখন ক্যাংও সুজিনের পিছে পিছে এসে তাকে তার শর্তটা মনে করিয়ে দেয়। আর এখন শর্ত অনুযায়ী সুজিনকে ক্যাংয়ের সব কথা না চাইতেও শুনতে হবে, যার কারণে মেয়েরা ক্যাংকে যেসব উপহার দিত সেই সব উপহারও সুজিনের সামলাতে হতো। এখন ক্যাং স্মার্ট হয়ে গিয়েছিল, তাই তার উপর স্কুলের সকল মেয়েরাই ক্রাশ খেয়ে বসেছিল। এদিকে ক্যাং সোশ্যাল মিডিয়াতে জিকের সাথে বন্ধুত্ব করে নেয় আর তার পছন্দ অপছন্দের বিষয়েও সবকিছু জেনে নেয়। কিন্তু এদিকে জিক জানতোই না যে ক্যাং তার সোশ্যাল মিডিয়ার বন্ধু। এদিকে ক্যাং ভলিবল খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর দুর্বলতার কারণে তার হাতগুলো কাঁপতে থাকে, কারণ সে ডায়েটিং করার চক্করে ঠিকমতো খাবার খেতেও পারতো না। যেটা দেখে সুজিন তখন ক্যাংয়ের কাছে আসলে তখন সে দেখতে পায় ক্যাং ঠিকমতো হাঁটতেও পারছে না এবং সে দুর্বলতার কারণে বারবার পড়েও যাচ্ছিল। যেটা দেখে সুজিন তখন তাকে অনেক কথা শোনাতে থাকে আর বলে, আরে তুমি এটা কেমন ডায়েট করছো যেটার কারণে তুমি এত দুর্বল হয়ে যাচ্ছ? আর এরপর জেন সুজিনকে ক্যারাটে প্র্যাকটিস করানোর জন্য তার সাথে প্রতিযোগিতা করতে বলে। কিন্তু এদিকে সুজিন ভয় পাচ্ছিল যে সে জিনের কাছে হেরে যাবে, কিন্তু ক্যাং তাকে বলে, আরে তুমি কোনো চিন্তা করো না,
তুমিই জিতবে। কিছুদিন পর যখন প্রতিযোগিতাটি শুরু হয় এবং যখন সুজিন প্রতিযোগিতাটি হেরে যাচ্ছিল, তখন তার ক্যাং এর কথা মনে পড়ে আর সে ভাবতে থাকে ক্যাং আমার জিতে যাওয়ার পর কতটা বিশ্বাসী ছিল। আর এটা ভাবার পর তার মধ্যে অদ্ভুত এক শক্তি চলে আসে আর হেরে যাওয়া প্রতিযোগিতাটি সে জিতে যায়। অন্যদিকে স্কুলে যখন ছেলেদের রেস হবে, সেটাতে সুজিনও তখন অংশগ্রহণ করতে চায় আর তার সাথে সাথে ক্লাসের বাকি মেয়েদেরও অংশগ্রহণ করানোর জন্য মানিয়ে নেয়। এটা দেখে তখন সুজিনদের ম্যাম এই বিষয়টিতে অনেক খুশি হয়ে যায়, কিন্তু স্যার এই বিষয়ে অনেক রেগে যায় আর বলতে থাকে মেয়েদের রেসে আসার কি দরকার, এটা মেয়েদের কাজ না। আর এর সাথে সাথে স্যার তখন সুজিনকেও বকাবকি করতে থাকে আর বলে তুমি মেয়েদেরকে কি সব উল্টাপাল্টা বুঝিয়ে দিয়েছো, এখন তারা সবাই রেসে অংশগ্রহণ করতে যাচ্ছে। ঠিক তখনই সেখানে ক্যাং চলে আসে আর স্যারকে বলে আপনার কোনো অধিকার নেই মেয়েদেরকে রেসে অংশগ্রহণ না করতে দেওয়ার। যেটা শুনে স্যার ক্যাংকেও বকাঝকা করতে থাকে। অন্যদিকে মেয়েদেরকে রেসে অংশগ্রহণ করতে না দেওয়ায় ক্যাং বাকি ছেলেদের সাথে মিলে একটি প্ল্যান করে আর কিছুক্ষণ পর ওরা সবাই মিলে প্লেগ্রাউন্ডে স্কার্ট পরে চলে আসে, যেটা দেখে স্যার তখন অনেক রেগে যায়। আর অন্যদিকে প্রিন্সিপাল তখন সবকিছু জেনে যায় আর স্যারকে জিজ্ঞাসা করে আচ্ছা মেয়েরা রেসে অংশগ্রহণ করলে সমস্যাটা কোথায়। যেটা শুনে স্যার তখন চুপ হয়ে যায়, কারণ সে প্রিন্সিপালকে এ বিষয়ে কোনো প্রকার কথাই বলতে পারবে না। এরপরে ছেলে ও মেয়ে সবাই রেসে অংশগ্রহণ করে, যেখানে 100 মিটার সবাইকে দৌড়াতে হবে, কিন্তু ক্যাং এদিকে কিছুটা দৌড়িয়ে হাঁপিয়ে পড়ে, যার কারণে সুজিন তখন ক্যাংকে হসপিটালে নিয়ে যায়। তখন ক্যাং সুজিনকে বলে তুমি স্কুলে ফিরে যাও আর গিয়ে রেসে অংশগ্রহণ করো। যেটা শুনে সুজিন তখন রেসটিতে অংশগ্রহণ করে এবং রেসটি জিতে যায়। অন্যদিকে জিক জেনকে বলেছিল তুমি আমার কাজিনকে ক্যারাটে শিখিয়ে দাও। যেটা শুনে সুজিন তখন অবাক হয়ে যায়, কারণ জিকের তো কোনো কাজিনই ছিল না। এরপর সুজিন ক্যাংকে সবকিছু বলে এবং নিজে আলগা চুল লাগিয়ে ছদ্মবেশ ধরে জিক ও জেনের পিছে পিছে যেতে থাকে। আর তখন ক্যাংও সেখানে চলে আসে তার একমাত্র ক্রাশের উপর নজর রাখার জন্য। তখন সুজিন ও ক্যাং দেখতে পায় জিক জেনকে ধরে তার থেকে ক্যারাটে শেখার চেষ্টা করছিল আর জিক জেনকে বলছিল আমার কাজিনের শরীরটা তেমন ভালো নেই, তাই সে আসতে পারেনি আর এই জন্যই আমি তোমার কাছে এসেছি, তাই আমি তোমার কাছ থেকে ক্যারাটে শিখে আমার কাজিনকে শিখিয়ে দেব। ঠিক তখনই তাদের কাছে ক্যাং ও সুজিন চলে আসে। তখন সুজিন জিককে বলে আমি আর জেন মিলে তোমাকে ক্যারাটে শিখিয়ে দিচ্ছি। আর এটা বলে সুজিন যখন জেনের কোমরে হাত দেয়, ঠিক তখনই জিন বলে উঠে থাক থাক আমাকে ক্যারাটে শেখাতে হবে না, আমার কাজিন নিজে এসে শিখে যাবে। এদিকে জিক জেনের কাছে থাকার জন্য যে প্ল্যানটা করেছিল তা পুরোটাই সুজিন এসে নষ্ট করে দিয়েছে, যেটার জন্য জিক তখন অনেক রেগে গিয়েছিল। এরপর তারা চারজন একসাথে মিলে ঘুরতে যায়, খাবার খায়। আর খাবার খাওয়ার সময় সুজিনের মুখে কিছু একটা পড়ে যায়, যেটা পরিষ্কার করতে গিয়ে সুজিনের আলগা চুলটি খুলে পড়ে যায়, যেটার কারণে সে জেনের সামনে অনেক লজ্জা পেতে থাকে আর সে ওখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। এর কিছুক্ষণ পর ক্যাং ও সুজিন বাসায় যাওয়ার জন্য বের হয়। তখন ক্যাং সুজিনের উপর অনেক রেগে যায় আর বলে তোমার কারণে এখন ওরা দুজন একা টাইম স্পেন্ড করতে পারছে। পরের সিনে টেস্টের রেজাল্ট দেওয়া হলে সুজিন এবারও সবসময়ের মতো খুব কম মার্কস পায়, যেটা দেখে ক্যাং আবারও তাকে পড়াতে শুরু করে। অন্যদিকে সুজিন কোনোভাবে এটা জেনে যায় যে ক্যাং স্মার্ট থাকার জন্য ঠিকমতো খাবার খায় না, যেটা শুনে সে অনেক কষ্ট পায় আর সে ক্যাং এর কাছ থেকে প্রমিস নেয় যে সে আর কখনো এরকম ভাবে খাবার না খেয়ে থাকবে না। অন্যদিকে সুজিন পরের বার টেস্টে অনেক ভালো নাম্বার পায়, যেটা স্যারের একদমই হজম হয় না, যার জন্য স্যার তখন তার উপরে চিটিং করার অভিযোগ দিয়ে দেয়, যেটার কারণে সুজিন তখন অনেক কষ্ট পায়। যেটা দেখে তখন তার ম্যাম তাকে বলতে থাকে আমি তোমার উপর খুব বিশ্বাস করি যে তুমি নিজের যোগ্যতায় এত ভালো মার্কস পেয়েছো। এরপর সুজিন বাসায় এসে তার রেজাল্টের কথা তার বাবা মাকে বলে আর এই প্রথমবারের মতো সুজিন এত ভালো মার্কস পেয়েছে দেখে তার বাবা মা রেজাল্ট কার্ডগুলো খুশিতে ওয়ালি লাগিয়ে রাখে। অন্যদিকে টিচারের অভিযোগের কারণে সুজিন আবারও টেস্ট এক্সাম দেয় আর এইবার আগের বারের তুলনায় আরো ভালো মার্কস পায়, যেটা দেখে পুরো ক্লাস তখন স্যারকে বলে সুজিনের কাছে মাপ চাইতে। এদিকে প্রিন্সিপালও স্যারের এইসব কর্মকাণ্ড দেখে তাকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেয়, যাতে সে বাসায় থেকে একটু ঠিক হতে পারে। এদিকে সুজিনের এত ভালো মার্কস পাওয়ার কারণে তার বাবা মা তাকে বলে যার কারণে তোমার এত ভালো মার্কস এসেছে তাকে আমাদের বাসায় খাবার খাওয়ার জন্য ডাকো।
এদিকে খাবার খাওয়া শেষ হলে সুজিন ক্যাংকে তার রুমে নিয়ে আসে কিছু দেখানোর জন্য, যেখানে সুজিনের সাথে ধাক্কা খেয়ে ক্যাং তার খাটের উপরে পড়ে আর সুজিন তার উপরে পড়ে যায়। আর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে ক্যাং এর বার্থডে ছিল, যার কারণে ক্যাং সবাইকে পার্টির জন্য ইনভাইট করে। যেটা শুনে সুজিন ক্যাং এর জন্য গিফট কিনতে মার্কেটে চলে আসে। আর মার্কেটে এসে সে তখন একটি গেমের কথা জানতে পারে, যেখানে শুধু কাপলরাই জয়েন করতে পারবে। যে গেমটি জিততে পারলে সুজিন ক্যাং এর পছন্দের গিফটটি ক্যাংকে দিতে পারবে, যার জন্য সুজিন তখন ক্যাংকে নিয়ে মার্কেটে চলে আসে আর দেখতে পায় গেমটিকে তার বাবা হোস্ট করছে। কিন্তু এরপরও সুজিন গেমটি খেলতে চলে আসে এবং তারা দুজনেই গেমটির প্রথম রাউন্ড জিতে যায়। কিন্তু সেকেন্ড রাউন্ডে কাপলদেরকে কিস করতে হবে, যেটা দেখে সুজিন তখন গেমটি ছেড়ে চলে আসে আর তারা দুজন যার যার বাসায় চলে যায়। এদিকে সুজিনের বাবা তখন বাসায় এসে সুজিনকে জিজ্ঞেস করে, আচ্ছা ক্যাং কি তোমার বয়ফ্রেন্ড? যার উত্তরে তখন সুজিন বলে, আর ওই ক্যাং তো শুধু আমার বন্ধু, তার বার্থডেতে তার পছন্দের গিফটটি তাকে দেবার জন্য আমি গেমটি খেলেছিলাম। এদিকে বার্থডের দিন সুজিনের হাত থেকে হঠাৎ করেই কেকটি পড়ে যায়, যার কারণে ক্যাং এর বার্থডে পার্টিটি পুরো নষ্ট হয়ে যায়। কিছুদিন পর যখন পুরো স্কুল থেকে ক্যাং ও সুজিন ক্লাস ট্রিপে যায়, তখন সেখানে গিয়ে সুজিন তার বন্ধুদের সাথে মিলে ক্যাং এর জন্য একটি বার্থডে কেক বানায় আর তারা সবাই মিলে ক্যাং এর বার্থডে সেলিব্রেট করে। সেলিব্রেট শেষ করে সবাই যখন কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, যেটা দেখে তখন সুজিনও রেডি হতে শুরু করে। আর সে রেডি হয়ে সবার সামনে চলে আসলে অন্ধকারে সবাই তাকে দেখে ভূত ভেবে চেঁচাতে শুরু করে। আর এখানে সিনটা কাট হয়ে যায়। পরের সিনে জিক জেনে গিয়েছিল ক্যাংই হলো তার অনলাইন ফ্রেন্ড, তাই সে ক্যাং এর বন্ধু হয়ে যায়। এদিকে জিক জেনের সাথে সেটিং করতে না পারায় সে এখন ক্যাং এর সাথে সেটিং করার চেষ্টা করছিল। আর অন্যদিকে জেনও তখন জানতে পেরে গিয়েছিল যে সুজিন তাকে পছন্দ করে, যেটা শুনে জেনেরও তখন সুজিনকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। তাই জেন সুজিনের সাথে বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করে আর সুজিনকে পড়াতেও শুরু করে, যেগুলো দেখে ক্যাং অনেক জেলাস ফিল করে। আর সে জেনের উপর অনেক রেগেও যায়, কারণ সে জিককে নয় বরং সুজিনকে পছন্দ করত। এদিকে একদিন যখন সুজিন বাসায় ছিল, তখন একদিক থেকে ক্যাং আর অন্য দিক থেকে জেন আসে তাকে নেওয়ার জন্য, যেটা দেখে তখন ওরা দুজন একে অপরকে বলতে থাকে সুজিন আমার সাথে যাবে। আর এটা নিয়ে তারা ঝগড়া করতে শুরু করে। এরপর সুজিন বাহিরে এসে তাদের দুজনকে ঝগড়া করতে দেখে খুব টেনশনে পড়ে যায় আর জেনকে বলে আমি তোমার সঙ্গে যাব, যেটা শুনে তখন ক্যাং এর মনটা পুরো ভেঙে যায়। আর অন্যদিকে শপিং শেষে সুজিন হঠাৎ করে জেনকে বলে উঠে তুমি চলে যাও, আমি একা চলে যেতে পারবো। যেটা শুনে তখন জেন বলে আমি তোমার জিনিসপত্র উঠাতে তোমাকে সাহায্য করছি, তুমি এগুলো একা একা নিতে পারবে না। এরপর ওরা দুজন যখন খাবার খাচ্ছিল, তখন জেন সুজিনকে সেই ডায়েরিটা পড়ে শোনাতে থাকে, যেটাতে সুজিন জেনের কথা লিখেছিল। যেটা পরে তখন জেন বলে এতটা তো আমি নিজেকেও জানি না, তুমি আমাকে যতটা জানো। যেটা শুনে তখন বেচারি সুজিন জেনকে বলতে থাকে তুমি এই ডায়েরিটি ও এই ডায়েরিটিতে লেখা কথাগুলো তাড়াতাড়ি ভুলে যাও। অন্যদিকে জিক ও ক্যাং একই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যাচ্ছিল, যার জন্য জিক অনেক খুশি ছিল। কিন্তু এদিকে ক্যাং এর মনে তো কোনো খুশিই ছিল না। কিছুদিন পর স্কুলের ফাইনাল রেজাল্ট বের হলে সুজিনও ওই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স পেয়ে যায়। অন্যদিকে জেন স্কুলের ছাদে দাঁড়িয়ে সবার সামনে সুজিনকে বলছিল তুমি কি আমার সাথে আমার ইউনিভার্সিটিতে ভর্তি হবে, যেটা শুনে ক্যাং তখন সেখান থেকে চলে যায়। এদিকে সুজিন আর্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয় আর তার সাথে সাথে ইউনিভার্সিটি ফি দেওয়ার জন্য ক্যারাটে ক্লাসে টিচিং এর জন্য জবও করতে থাকে। এদিকে জেনের মার বিয়ে ছিল, যেখানে সুজিন ব্রাইডমেড হয়েছিল, যার জন্য সুজিন তার বন্ধুদের সাথেও জেনের সাথে মিলে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, যেটা দেখে ক্যাং তখন আবারও রেগে যায়। এদিকে বিয়ের দিন যখন সুজিন জেনের সাথে গান গাওয়ার জন্য তার হাত ধরে, তখনই ক্যাং তাদের মাঝখানে ঢুকে পড়ে এবং সুজিনের হাতটি ধরে ফেলে আর তার সাথে সাথে গান গাইতে শুরু করে। এদিকে ক্যাং সুজিনকে বলে জিক তোমার সব পোস্ট চুরি করে, যেটার কারণে আমি তার পোস্ট দেখি তাকে পছন্দ করতে শুরু করেছিলাম, কিন্তু আসলে তো আমি তোমাকে পছন্দ করি। যেটা শুনে তখন সুজিন বলে তুমি জিকের সাথেই সময় কাটাও, তাই তুমি তার সাথেই থাকো। যার উত্তরে তখন ক্যাং বলে আরে ওরকম কোনো বিষয়ই নয়,
ওটা তো আমি তোমাকে জ্বালানোর জন্য করতাম। যেটা শুনে তখন সুজিনও ক্যাংকে বলে, আমারও জেনকে ভালো লাগে না, আমার তো শুধুমাত্র তোমাকেই ভালো লাগে এবং আমি তোমাকেই পছন্দ করি। আর এভাবেই তারা দুজনই ইনডিরেক্টলি তাদের মনের কথাগুলো একে অপরকে বলে দেয়। কিছুদিন পর সুজিনের সাথে দেখা করার জন্য জিক চলে আসে আর সুজিনকে বলে, আমি তোমার সব পোস্ট চুরি করতাম, তাই তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আসলে জিক সুজিনের মতো সবসময় হতে চাইতো, তার জন্যই সে সবকিছুতে সুজিনকে কপি করত। আর অন্যদিকে স্যার সুজিনকে দেখতে পেলে তার কাছে ক্ষমা চায় তার উপর ভুল অভিযোগটি আনার জন্য। এদিকে সুজিন ও জিকের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে তাদের মধ্যে আর কোনো ঝগড়া থাকে না, যার জন্য ওরা দুজন তখন ভালো বান্ধবীও হয়ে যায়। তখন ম্যাম স্যারকে দেখতে পেলে স্যারকে বলে, আপনি আবারও আমাদের স্কুলে ফিরে আসেন, কারণ এতগুলো স্টুডেন্টকে আমি একা একা সামলাতেই পারছি না। কারণ এদিকে ম্যাম জানতো যে স্যারের একটি চাকরির খুব দরকার, ঠিক এই কারণেই ম্যাম স্যারকে কোনো প্রকার চরম না দিয়ে একটা অজুহাতের মাধ্যমে স্কুলে ফিরে আসতে বলেন। আর অন্যদিকে জিক জেনে যায় যে ক্যাং তাকে না বরং সুজিনকে পছন্দ করে, যার জন্য জিক তখন ক্যাংয়ের পিছু করা ছেড়ে দেয়। পরের সিনে সুজিনকে জেন ডায়েরিটি দেখিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি এখনো আমাকে পছন্দ করো? যেটা শুনে তখন সুজিন বলে, না আমি তোমাকে পছন্দ করি না, আসলে আমি এই ডায়েরিটি লিখতাম ঠিকই, কিন্তু আমার জীবনে হঠাৎ করে ক্যাং আসার পর থেকে আমি তাকে নিয়েই ব্যস্ত হয়ে যাই। যেটা শুনে জেন তখন সুজিনকে তার ডায়েরিটি ফিরিয়ে দিতে চায়, কিন্তু সুজিন সেটি আর নিতে চায় না, উল্টো জেনকে বলে, তুমি আমার তরফ থেকে গিফট মনে করে এটা রেখে দাও। অন্যদিকে জেন ক্লাসে প্রত্যেক দিন সুজিনের সাথে বসা শুরু করে, যেটা দেখে ক্যাংয়ের অনেক খারাপ লাগে। তখন জেন এসে ক্যাংয়ের পাশে বসে আর বলে, আমাদের মধ্যে সুজিনকে নিয়ে এই ঝগড়া ছিল, তাই চলো এখন এটা আমরা শেষ করে দেই, কারণ সুজিন আমার সাথে বন্ধুত্ব বাদে আর কোনো সম্পর্কই রাখতে চায় না। যেটা জানতে পেরে ক্যাং অনেক খুশি হয়ে যায় যে সুজিন জেনকে পছন্দ করে না। অপরদিকে ক্যাং নিজের ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে সুজিনের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ভর্তি হওয়ার জন্য। কিছুদিন পর সুজিন হসপিটাল চলে গেলে সেখানে ক্যাং এর বাবাকে সে দেখতে পায়, যার ক্যান্সার হয়েছিল, কিন্তু সে তার ছেলেকে এ বিষয়ে কিছুই না জানিয়ে একা একাই চিকিৎসা নিচ্ছিল। এরপর রাতে সুজিন তার মা বাবাকে এই বিষয়ে জানায় আর বলে, আমি কি এই কথাটি ক্যাংকে জানাবো? কিন্তু তার মা বাবা এই বিষয়ে ক্যাংকে জানাতে নিষেধ করে আর বলে, যখন তার বাবা তাকে জানাতে চাচ্ছে না তখন তুমি কেন জানাতে চাচ্ছ? এখন তুমি তাকে এ বিষয়ে কিছুই বলো না আর তাকে তার পড়াশোনায় মনোযোগ দিতে দাও। এরপর দিন সুজিনের বাবা মা ক্যাংকে তাদের বাসায় থাকার জন্য ডেকে নেয়, যাতে তার খাবার খাওয়াটা নিয়ে কোনো সমস্যা না হয়। অন্যদিকে এক বাসায় থাকার কারণে তারা দুজন একটি শ্যাম্পু ইউজ করে, যার কারণে তখন সুজিনের বান্ধবীরা বুঝে যায় যে ওরা একই বাসায় থাকে, যার জন্য তখন সুজিনের তার বান্ধবীদেরকে বলতেই হয় যে ক্যাং ওদের বাসায় থাকে। এদিকে বান্ধবী তো বান্ধবীই হয়, তাই সুজিনকে তার বান্ধবী বলে, তুমি তোমার আর ক্যাং এর মধ্যে হওয়া কোনো একটা রোমান্টিক গল্প আমাকে বলো তো। যেটা শুনে সুজিন তখন তার বান্ধবীকে বলে, একদিন সকালে আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছিলাম ব্রাশ করার জন্য, তখন সেখানে ক্যাং ছিল। যেটা শুনে তখন তার বান্ধবীরা পুরো হতাশ হয়ে পড়ে আর বলে, এখানে রোমান্টিকের কিছুই তো নেই। যার উত্তরে তখন সুজিন বলে, তাহলে তো আমাদের মাঝে এখনো রোমান্টিক কিছুই হয়নি। অন্যদিকে সুজিনের মা বাবা কোথাও একটা যাওয়ার জন্য প্ল্যান করে, আর ঠিক ওই দিনই ভ্যালেন্টাইন্স ডে ছিল, যার কারণে সুজিনের বাবা ক্যাং ও সুজিনকে একা বাসায় রেখে কোথাও যেতে চাচ্ছিল না। আর তখনই তাদের বাসায় সুজিনের বান্ধবীরা চলে আসে, যেটা দেখে সুজিনের মা বাবা তখন বাসা থেকে চলে যায়। কিন্তু এরপর যখনই সুজিনের বান্ধবীরাও জানতে পারে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তখনই তারা ওদের দুজনকে একসাথে বাসায় রেখে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর ক্যাং তখন সুজিনকে বলে, চলো আমরা কোথাও ডিনারে যাই। যেটা শুনে সুজিনও তখন ডিনারে যাওয়ার জন্য খুশি খুশি রাজি হয়ে যায়। পরের সিনে ক্যাং তার বাবার অসুস্থতার কথা জেনে যায় আর তাড়াতাড়ি করে তার বাবার সাথে দেখা করার জন্য হসপিটালে চলে আসে, যার কারণে ক্যাং তার বাবার খেয়াল রাখার জন্য আবারও তার বাসায় চলে আসে, যাতে সে তার বাবার সাথে বেশি সময় কাটাতে পারে। কিছুদিন পর সুজিন ও ক্যাং এর এক্সাম শুরু হয়। এদিকে ক্যাং এক্সাম দিচ্ছিল, তখনই ম্যাম এসে তাকে বলে, হসপিটাল থেকে কল এসেছে, তোমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে। যেটা শুনে ক্যাং তখনই এক্সাম হল ছেড়ে হসপিটালে চলে আসে। এরপর ক্যাং হসপিটালে আসলে সে জানতে পারে তার বাবার অবস্থা খুবই খারাপ, আর এর সাথে সাথে সে এটাও জেনে যায় যে সুজিন আগে থেকে তার বাবার অসুস্থতার কথা জানতো। যেটা জানতে পেরে ক্যাং তখন সুজিনের সাথে ঝগড়া করতে শুরু করে আর বলে, তুমি যদি আমাকে আগে এগুলো জানিয়ে দিতে তাহলে আমি আমার বাবার সাথে আরো 2 মাস বেশি সময় কাটাতে পারতাম। যেটা শুনে সুজিন তখন ক্যাংকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্যাং
বলে তুমি আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছো। আর এরপর থেকে ক্যাং ইউনিভার্সিটিতেও সুজিনকে ইগনোর করতে শুরু করে, যেটা দেখে সুজিন অনেক বড় করে একটি সরি মেসেজ লিখে ক্যাংকে পাঠিয়ে দেয়, কিন্তু ক্যাং সুজিনকে ব্লক করে দেয়। আর তখনই ক্যাং এর বাবা মারা যায়, যার কারণে ক্যাং তার মার সাথে আমেরিকা চলে যায়। আর এটা যখন সুজিন জানতে পারে, সুজিন ক্যাংকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু ক্যাং কিছুই না শুনে সেখান থেকে চলে যায়, যার কারণে সুজিন অনেক কান্না করতে থাকে। এদিকে ক্যাং এর চলে যাওয়ার পর সুজিন ক্যাং এর লেখা একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল আমার তোমার উপর এত রাগ করা ঠিক হয়নি। আর এর কিছুদিন পর সুজিনের এক্সাম শুরু হয়ে যায় এবং সে এক্সাম অনেক ভালো রেজাল্ট করে আর ক্যাং এর কথা মনে করে অনেক কান্না করতে থাকে। এদিকে সুজিন যখন ক্লাসে ছিল তখন ক্যাং হঠাৎ করে ফিরে আসে আর সুজিনকে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক তখনই সুজিনের ঘুম ভেঙে যায় আর আমরা জানতে পারি সুজিন এতক্ষণ স্বপ্ন দেখছিল যে ক্যাং ফিরে এসেছে। এরপর 4 বছর পরের সিন দেখানো হলে, যেখানে সুজিনের পড়াশোনা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর এখন সে একজন ইন্টেরিয়র ডিজাইনারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এদিকে সুজিনের একটি ক্লায়েন্টের সাথে তার মিটিং ছিল। এরপর ক্লায়েন্টটি যখন আসে তখন সুজিন তাকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ ক্লায়েন্টটি আর কেউই নয় বরং আমাদের ক্যাংই ছিল। যেটা দেখে সুজিন ওয়াশরুমে এসে নিজেকে তখন অনেক মারতে থাকে আর বলে জাগো সুজিন, এটাও তোমার স্বপ্ন, কিন্তু এটা তো কোনো রকম স্বপ্নই ছিল না। এরপর সে নিজের কাপড় দেখে নিজেই বলতে থাকে আজকে আমি গোসল না করে এসব ফালতু ড্রেস পরে চলে এসেছি। কিছুক্ষণ পরে একটি মেয়ে ওয়াশরুমে চলে আসলে সুজিন তার থেকে মেকআপ নিয়ে সাজতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সুজিন আবারও মিটিং এ চলে আসলে তখন ক্যাং তাকে জিজ্ঞাসা করে তোমার বাসায় কি সব ঠিকঠাক আছে, যেটার উত্তরে তখন সুজিন বলে তুমি আমার বাসার কথা জিজ্ঞাসা করার কে। এই ছোট্ট ছোট্ট খুনসুটিগুলো নিয়ে তাদের দুজনকে ঝগড়া করতে দেখে সবাই অবাক হয়ে যায়। আর এরপর সুজিন সেখান থেকে চলে আসে। কিছুদিন পর ক্যাং আবারও মিটিং এ আসলে সে জানতে পারে সুজিন এই প্রজেক্টটি ছেড়ে দিয়েছে, যেটা জানতে পেরে ক্যাং তখন সুজিনকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তখন সুজিন তাকে মনে করিয়ে দেয় যে সে 4 বছর ধরে তাকে ব্লক করে রেখেছে। পরের সিনে সুজিন যখন ড্রিঙ্কস করছিল তখন সেখানে ক্যাং চলে আসে আর তার কাছে মাপ চাইতে থাকে, যেটা শুনে সুজিন তখন ক্যাংকে অনেক কথা শুনিয়ে দেয় এবং সে ওখানেই ঘুমিয়ে পড়ে। যেটা দেখে ক্যাং তখন তাকে উঠিয়ে বাসায় নিয়ে আসে আর যাওয়ার আগে একটি নোট লাগিয়ে রেখে যায়, যেটাতে লেখা ছিল প্রজেক্টটি ছাড়ার আগে আমার বাবার কথা একবার ভেবে নিও, যে তোমার সাথে সব কথা শেয়ার করতো আর চাইতো যে তুমি তোমার জীবনের হও। যেটা পড়ার পর সুজিন ক্যাং এর বাসায় চলে আসে প্রজেক্টের ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু এদিকে ক্যাং তো এখন সবকিছু ঠিক করতে চাচ্ছিল, কিন্তু সুজিনকে রাজি করানো এত সহজ না, যার জন্য সুজিনকে তখন স্কুল থেকে মেসেজ দেওয়া হয় স্কুলে যাওয়ার জন্য। এরপর সবাই যখন স্কুলে আসে তখন স্কুলে ক্যাং সবার সামনে সুজিনের কাছে ক্ষমা চায় আর সুজিনকে বলে আমি প্রত্যেকদিন তোমার জন্য অপেক্ষা করতাম। যেটা শুনে ক্যাং তখন সুজিনকে জড়িয়ে ধরে, যেটা দেখে স্কুলের সবাই তখন বলতে থাকে সব পারফেক্ট রয়েছে, কিন্তু এখানে একটি জিনিসের কমতি রয়েছে, যেটা শুনে তারা দুজন কিস করতে শুরু করে। আর এইখানেই আমাদের আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।